নমস্কার, আপনারা দেখছেন অনলাইন ক্লাসরুম সৌজন্যে বর্ধমান টিভি। এর প্রধান উপদেষ্টা আমার সহকর্মী মাননীয় পার্থ প্রতিম দেবনাথ মহাশয়। আমি বর্ধমান বিদ্যার্থী ভবন হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আজ আমি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 12-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট অর্থাৎ ভারতীয় সংসদ নিয়ে আলোচনা করব। 2025 সালের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যেতে পারে যে ইন্ডিয়ান পার্লামেন্ট। তাহলে ভারতীয় পার্লামেন্টের জানতে গেলে আমরা কি জানবো, যে হোয়াট ইজ পার্লামেন্ট, পার্লামেন্ট কাকে বলে, পার্লামেন্ট কাকে বলে। তারপর অর্গানাইজেশন অফ পার্লামেন্ট বা কম্পোজিশন অফ পার্লামেন্ট, কম্পোজিশন অফ পার্লামেন্ট। শেষে আলোচনা করব পাওয়ার্স অ্যান্ড ফাংশন। তাহলে ভারতীয় পার্লামেন্ট বুঝতে গেলে আমরা জানতে হবে হোয়াট ইজ পার্লামেন্ট, পার্লামেন্ট কাকে বলে, কম্পোজিশন অফ পার্লামেন্ট, পাওয়ার অ্যান্ড ফাংশন অফ পার্লামেন্ট। এই তিনটে বিষয় জানতে পারলে আমরা ভারতীয় পার্লামেন্ট সম্পর্কে জানা হয়ে যাবে। এইসব কিছু বলার আগে আমরা একটু ইন্ট্রোডাকশন দিতে পারি। যে ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সরকারের তিনটি অর্গান আছে, থ্রি অর্গানস অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের কটি বিভাগ, তিনটি বিভাগ। একটা হচ্ছে এক্সিকিউটিভ, লেজিসলেটর আর জুডিশিয়াল, অর্থাৎ শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতকে ফেডারেল স্ট্রাকচার দেওয়া হয়েছে, ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ ভারতবর্ষকে কি বলা হয়েছে, একটা ফেডারেল স্ট্রাকচার মানে যুক্ত রাষ্ট্রীয় কাঠামো দেওয়া হয়েছে, যেখানে দু ধরনের সরকার আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার আর একটা হচ্ছে রাজ্য সরকার। তাহলে কেন্দ্রীয় সরকার কি আছে, কেন্দ্রীয় শাসন বিভাগ আছে, কেন্দ্রীয় আইন বিভাগ আছে, কেন্দ্রীয় বিচার বিভাগ আছে। ঠিক তেমনি আবার রাজ্যতেও কি আছে, শাসন বিভাগ আছে, আইন বিভাগ আছে, বিচার বিভাগ আছে। সংবিধানের পার্ট 5 আলোচনা করা আছে যে ইউনিয়ন কথাটি উল্লেখ করা আছে, ইউনিয়ন কথাটি উল্লেখ করা আছে, অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে কেন্দ্রীয়, অর্থাৎ কেন্দ্রীয় শাসন বিভাগ, কেন্দ্রীয় আইন বিভাগ এবং কেন্দ্রীয় বিচার বিভাগ। কেন্দ্রীয় শাসন বিভাগ কারা কারা পড়ে এর মধ্যে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট অফ প্রাইম মিনিস্টার আর অডিটর জেনারেল। লেজিসলেশনে কি পড়ছে, লোকসভা এবং আইনসভা। আর কেন্দ্রীয় বিচার বিভাগে পড়ছে সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় বিচার বিভাগে পড়ছে কে, সুপ্রিম কোর্ট। তাহলে সংবিধানের আর্টিকেল 52 টু 78, আর্টিকেল 52-78 কেন্দ্রের শাসন বিভাগ সম্পর্কে আলোচনা করা আছে। আর্টিকেল 79 টু 122 অর্থাৎ 79 থেকে 122 নম্বর আর্টিকেলে লেজিসলেশন সম্পর্কে আলোচনা করা আছে। আর জুডিশিয়ালি আলোচনা করা আছে 124 থেকে 151, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভায় সংবিধানে আর্টিকেল 52 থেকে 78 হচ্ছে শাসন বিভাগ সম্পর্কে আলোচনা করা আছে, 79 থেকে 122 পর্যন্ত আইন বিভাগ সম্পর্কে আলোচনা করা আছে, 124 থেকে 151 নম্বর ধারা পর্যন্ত বিচার বিভাগ সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে কেন্দ্রীয় আইনসভা আর্টিকেল 79 থেকে 122 পর্যন্ত আলোচনা আছে, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভাটাই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। কেন্দ্রীয় আইনসভাকে পার্ট 5-এ বলা আছে যে ইন্ডিয়ান পার্লামেন্ট। কেন্দ্রীয় আইনসভাকে বলা হয় ইন্ডিয়ান পার্লামেন্ট, অর্থাৎ ভারতীয় সংসদ। এই ইন্ডিয়ান পার্লামেন্ট বোঝার আগে আমি প্রথমেই বলেছিলাম যে হোয়াট ইজ পার্লামেন্ট, পার্লামেন্ট কাকে বলে, হোয়াট ইজ পার্লামেন্ট। তাহলে হোয়াট ইজ পার্লামেন্ট বলতে গেলে বোঝা যায় যে পার্লামেন্ট হচ্ছে বলতে ইট ইজ ল মেকিং অথরিটি
It is law making authority at central level. সেন্ট্রাল লেভেল। তাহলে ইন্ডিয়ান পার্লামেন্ট কি করে? এখান থেকে ধান চাষ বা পাট চাষ হয় না, এটা কি তৈরি করে? যে আইন তৈরি করে। তাহলে আইনসভার প্রথম কাজ হচ্ছে কি? আইন তৈরি করা। এবার আমরা যাব, তাহলে হোয়াট ইজ পার্লামেন্ট হচ্ছে? ইট ইজ ল মেকিং অথরিটি। এই অথরিটিটা কিসের জন্য? এটা হচ্ছে আইন তৈরি করা। আইন তৈরি করার জন্য গঠন করা হচ্ছে। এটা সারা দেশের জন্য আইন তৈরি করে, সমগ্র ভারতবর্ষের জন্য কি করবে? আইন তৈরি করবে। এই ইন্ডিয়ান পার্লামেন্টের তিনটে স্ট্রাকচার আছে, তিনটে স্তম্ভ আছে। ইন্ডিয়ান পার্লামেন্টের তিনটে স্তম্ভ। আর্টিকেল 79, আর্টিকেল 79-এ বলা আছে যে ভারতীয় পার্লামেন্টের তিনটে স্তম্ভ আছে। কি কি? একটা হচ্ছে লোকসভা, দুই হচ্ছে রাজ্যসভা, তিন হচ্ছে প্রেসিডেন্ট। তাহলে ভারতীয় পার্লামেন্টের তিনটে স্তম্ভ, তিনটে পিলারের উপর ভারতীয় স্তম্ভ দাঁড়িয়ে আছে। সেটা আর্টিকেল 79-এ বলা আছে কি কি? এক হচ্ছে লোকসভা, দুই হচ্ছে রাজ্যসভা, তিন হচ্ছে প্রেসিডেন্ট। তাহলে যদি ভারতীয় পার্লামেন্টের কম্পোজিশন বলে যে ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, পার্লামেন্ট গঠিত হচ্ছে তিনটে স্ট্রাকচার নিয়ে। একটা হচ্ছে লোকসভা, দুই হচ্ছে রাজ্যসভা, তিন হচ্ছে প্রেসিডেন্ট। তাহলে এইটা দেখে কি মনে হচ্ছে যে ভারতীয় পার্লামেন্টের বৈশিষ্ট্য কি? যে হেড অফ দ্য কান্ট্রি, প্রেসিডেন্ট, হেড অফ দ্য কান্ট্রি হচ্ছে ভারতীয় পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। আর হচ্ছে বাইক্যামেরাল, অর্থাৎ দুটো কক্ষ আছে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভা আর রাজ্যসভা। এবার আমরা আলোচনা করব যে লোকসভার কম্পোজিশন বা রাজ্যসভার কম্পোজিশন কি। তাই লোকসভার কম্পোজিশন আলোচনা করা আছে আর্টিকেল 81, আর রাজ্যসভা আলোচনা করা আছে আর্টিকেল 80। অর্থাৎ 80 নম্বর ধারায় রাজ্যসভার কম্পোজিশন সম্পর্কে আলোচনা করা আছে, আর 81-এ আলোচনা করা আছে লোকসভার কম্পোজিশন, কিভাবে লোকসভা গঠিত। তাই তোমাদের আরেকবার বলে নিই যে ইন্ডিয়ান পার্লামেন্ট গঠিত হচ্ছে তিনটে স্তম্ভ, লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট। কিন্তু অনেকের ধারণা আছে, যদি আমি জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো পার্লামেন্ট কি নিয়ে গঠিত, অনেকে বলে থাকে যে লোকসভা বা রাজ্যসভা, কিন্তু এটা রং অ্যান্সার। উত্তর দিতে হলে কি বলতে হবে? যে লোকসভা এবং রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হচ্ছে এই পার্লামেন্টের একটা ইন্টারিগেট পার্ট, অর্থাৎ অবিচ্ছেদ্য অঙ্গ। প্রেসিডেন্টের নাম না করলে পার্লামেন্টের গঠন আলোচনা করা অসম্পূর্ণ থেকে যাবে। এবার আমরা আলোচনা করব কি যে লোকসভা কিভাবে গঠিত, অর্থাৎ হোয়াট ইজ কম্পোজিশন অফ লোকসভা, হোয়াট ইজ কম্পোজিশন অফ লোকসভা। লোকসভা কিভাবে গঠিত হয়? লোকসভা, লোকসভা কিভাবে গঠিত হয়? তাহলে লোকসভা সম্বন্ধে আলোচনা করা আছে কোথায়? আর্টিকেল 81, আর্টিকেল 81 এই লোকসভা কিভাবে গঠিত সেই নিয়ে আলোচনা করা আছে। সেখানে বলা আছে যে লোকসভার ম্যাক্সিমাম মেম্বার, লোকসভার ম্যাক্সিমাম মেম্বার 552, অর্থাৎ 552। লোকসভার ম্যাক্সিমাম মেম্বার হচ্ছে 552। তার আগে একটু কথা বলে নিই যে লোকসভাকে অনেকে বলা হয় যে হাউস অফ পিপল, পপুলার অফ কাউন্সিল। লোকসভাটাকে বলা হচ্ছে কি যে হাউস অফ পিপল। তাহলে এখানে টোটাল ম্যাক্সিমাম মেম্বার কত? 552। তাহলে লোকসভার এই যে মেম্বার রয়েছে, এই মেম্বারের মধ্যে টু ক্যাটাগরি মেম্বার হচ্ছে। এক নম্বর হচ্ছে যে ইলেক্টেড মেম্বার, ইলেক্টেড মেম্বার, দুই নমিনেটেড মেম্বার। তাহলে 552 যে মেম্বারটা রয়েছে সেই মেম্বারের মধ্যে দু ধরনের মেম্বার রয়েছে, একটা হচ্ছে ইলেক্টেড মেম্বার আর একটা হচ্ছে নমিনেটেড মেম্বার। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে ইলেক্টেড মেম্বার কটা? তাহলে লোকসভার ইলেক্টেড মেম্বার কত? 550, অর্থাৎ 550। আর নমিনেটেড মেম্বার হচ্ছে 2। তাহলে ইলেক্টেড মেম্বার 550। এই 550 গুলো কোথা থেকে আসে বা কারা এদের নির্বাচন করে? তাহলে লোকসভার সদস্যদের নির্বাচন করে কে? জনগণ। তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখন লোকসভার ইলেকশনের কর্মকাণ্ড চলছে, তাই আমি পার্লামেন্ট সম্বন্ধে আলোচনার বিষয়বস্তুটাকে নিয়ে আলোচনা করছি। এবং তোমাদের 2025-এর ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। তাহলে লোকসভার ইলেকশন মানে লোকসভার যারা মেম্বার তাদের কারা নির্বাচিত করে? বাই দা পিপল, জনগণ এই লোকসভার মেম্বারকে নির্বাচিত করে। এই নির্বাচিত মধ্যে কজন আছে? টোটাল 552
550, এই 550-র মধ্যে কোথা থেকে আসে? তাহলে স্টেট থেকে আসে, বিভিন্ন রাজ্য, আমাদের যে রাজ্যগুলো আছে সেই রাজ্য থেকে, অথবা ইউনিয়ন টেরিটরি, তাহলে এই যে 550 জন মেম্বার আসছে, এরা বিভিন্ন রাজ্য থেকে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিভিন্ন থেকে। আর ইউনাইটেড টেরিটরি অর্থাৎ কেন্দ্রীয় যে কেন্দ্রশাসিত যে অঞ্চল, সেই অঞ্চলগুলো থেকে আসে। সেই অঞ্চলগুলো থেকে কজন আসে? তাহলে স্টেট থেকে আসে। স্টেট থেকে লোকসভার মেম্বারের সংখ্যা হচ্ছে আপনার 530, আর 20টা হচ্ছে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসে 20 জন, আর 530 জন আছে বিভিন্ন রাজ্য থেকে আসে। দিয়ে এই নিয়ে মত হচ্ছে কত? 550 জন। আর নমিনেটেড মেম্বারের সংখ্যা কত? 2 জন। নমিনেট মানে হচ্ছে কি? মনোনীত। তাহলে লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 550, মনোনীত সদস্য সংখ্যা হচ্ছে কত? 2 জন। এবার মনোনীত কে মনোনীত করবে এদের? নমিনেটেড বাই প্রেসিডেন্ট, অর্থাৎ এইটাকে মনোনীত করবে, এই দুজনকে কে মনোনীত করবে? বা এটা প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি এই দুজনকে কি করবে? মনোনীত করবে। এবার এই দুজন মনোনীত করবে কোথা থেকে? যাকে তাকে ধরে নিয়ে বসিয়ে দেবে কি? এই দুজনকে কোথা থেকে নিয়ে আসবে? তাহলে এদিকে নিয়ে আসবে কারা? অ্যাংলো ইন্ডিয়ান, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান কাদের বলবো? যাদের বাবা অথবা মা ইউরোপিয়ান কান্ট্রিতে সদস্য। বাবা অথবা মা, বাবা মা দুজনে না হতে পারে, বাবা অথবা মা যদি ইউরোপীয় কান্ট্রির মানে নাগরিক হয়, তাহলে তাদেরকে বলবো কি আমরা? অ্যাংলো ইন্ডিয়ান। তাহলে রাষ্ট্রপতি কজনকে মনোনীত করতে পারে? 2 জনকে, তাদের মধ্যে থেকে অ্যাংলো ইন্ডিয়ান। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে লোকসভার গঠন তো বোঝা গেল যে লোকসভার 2 ক্যাটাগরি মেম্বার থাকে। একটা হচ্ছে ইলেক্টেড মেম্বার আর নমিনেটেড মেম্বার। ইলেক্টেড মেম্বার সংখ্যা হচ্ছে 550, নমিনেটেড মেম্বার হচ্ছে 2 জন। এবার হচ্ছে লোকসভার যে কে পরিচালনা করে, লোকসভাকে কে পরিচালনা, এতজন যে 550 জন একটা ঘরের মধ্যে বসবে, এই 550কে মেনটেন করা, আমরা তো 100 জন বসলেই তো আমরা হয়ে শুরু করে দিই। তাহলে 550 জনকে মেনটেন করবে কে? স্পিকার। লোকসভার স্পিকার হচ্ছে এই লোকসভার সভাপতি। এবার লোকসভার তাকে ধর মেম্বার যারা হবে, এই যে ইলেকশন চলছে, লোকসভার যে ইলেকশন চলছে, এরা যে কেউ দাঁড়াতে পারে না, তো এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের বয়স মিনিমাম হতে হবে কি? 25 ইয়ার্স, 25 বছর বয়স হয়ে গেলেই তারা কিন্তু লোকসভার মেম্বার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তাহলে লোকসভার যারা মেম্বার হতে হবে তাদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, আর মিনিমাম 25 বছর বয়স হতে হবে। তাহলে এই লোকসভাটা হচ্ছে আমাদের যে পার্লামেন্টের একটা প্রধান স্তম্ভ। এই স্তম্ভটা যারা মেম্বার, তাদেরকে নির্বাচিত করে কে? ভারতীয় জনগণ। এর পরের যে আর একটা সভা আছে, সেই সভাটার নাম কি? রাজ্যসভা। এই রাজ্যসভাকে আবার কি বলা হয়? আপার হাউস, মানে উচ্চকক্ষ। একে বলা হয় কাউন্সিল অফ স্টেট, অর্থাৎ এর যে মেম্বার আমাদের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধি আসে, সেই জন্য একে বলা হয় কাউন্সিল অফ স্টেট। আবার তাহলে রাজ্যসভাকে কি বলা হয়? যে আপার হাউস অথবা কাউন্সিল অফ স্টেট। এছাড়া রাজ্যসভাকে আমরা পার্মানেন্ট একটা বডি বলতে পারি, এটা হচ্ছে একটা স্থায়ী সদস্য। এদের মেম্বাররা এভরি 2 ইয়ার্স, অর্থাৎ প্রত্যেক 2 বছর অন্তর 1/3 মেম্বার রিটায়ার্ড হয়। অর্থাৎ রাজ্যসভার যে প্রতি 2 বছর অন্তর 1/3 মেম্বার কি করে? পদত্যাগ করে বা চলে যায়। সেই হিসাবে এই সভাটাকে আমরা কি বলতে পারি? একটা পার্মানেন্ট, অর্থাৎ স্থায়ী কক্ষ। তাই তোমাদের প্রশ্ন করতে পারে যে ভারতীয় পার্লামেন্টের স্থায়ী কক্ষ কোনটি? রাজ্যসভা। আবার উচ্চ কক্ষ কোনটি? রাজ্যসভা। এবার রাজ্যসভার কম্পোজিশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? যে আর্টিকেল 80, অর্থাৎ 80 নম্বর ধারায় কি বলা আছে? যে এখানে ম্যাক্সিমাম মেম্বার হচ্ছে 250, অর্থাৎ 250-এর বেশি রাজ্যসভার সদস্য হবে না। কম হলে হতে পারে, কিন্তু বেশি কখনোই হবে না।
এক্ষেত্রে রাজ্যসভার ক্ষেত্রেও টু ক্যাটাগরি মেম্বার আছে, একটা হচ্ছে ইলেক্টেড আর নমিনেটেড। এখানেও কিন্তু টু ক্যাটাগরি মেম্বার আছে, একটা হচ্ছে একরকম হচ্ছে ইলেক্টেড আর নমিনেটেড। ইলেক্টেড আর নমিনেটেড, ইলেক্টেড মেম্বারের সংখ্যা হচ্ছে 238। তাহলে রাজ্যসভা টোটাল ইলেক্টেড মেম্বার কত? 238, আর নমিনেটেড মেম্বার হচ্ছে 12। তাহলে রাজ্যসভার ম্যাক্সিমাম মেম্বার হচ্ছে 250, তার মধ্যে ইলেক্টেড মেম্বার হচ্ছে 238 আর নমিনেটেড হচ্ছে 12। তাহলে এইখানে এই যে 238, এই 238 গুলো রাজ্যসভার যে সদস্য, আমরা লোকসভার ক্ষেত্রে বলেছিলাম যে লোকসভার যারা মেম্বার তাদের নির্বাচিত করে কে? ভারতের জনগণ। কিন্তু রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করে কারা? বিভিন্ন রাজ্যের আইনসভার বিভিন্ন প্রতিনিধি অর্থাৎ এমএলএরা এই রাজ্যসভার সদস্যদের মনোনীত করে। তাহলে এখানে ডাইরেক্টলি পিপলের কোনো ভূমিকা নেই, আমরা যাদের নির্বাচিত করে পাঠিয়েছি তারা রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করবে। তাহলে এমএলএরা একক হস্তান্তরযোগ্য প্রতিনিধিত্বের ভিত্তিতে রাজ্যসভার মেম্বারদের কি করে? নির্বাচন করে। তাহলে নির্বাচিত সদস্য সংখ্যা কত? 238, আর 12 জন হচ্ছে নমিনেটেড। তাহলে এই নমিনেটেড ক্ষেত্রে আমাদের এখানে একই সিস্টেম, নমিনেটেড ক্ষেত্রে বাই দ্য প্রেসিডেন্ট। তাহলে এখানে নমিনেট করে কে? মনোনীত করে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এই 12 জন, আমি লোকসভার ক্ষেত্রেও বলেছিলাম যে দুজনকে যাকে তাকে এসে নমিনেশন করবে না, এই 12 জন কাদের করবে? যারা বিজ্ঞানের দিক থেকে ভালো, সাহিত্যের দিক থেকে ভালো, খেলাধুলার দিক থেকে ভালো বা সমাজসেবার দিক থেকে ভালো, সেই সমস্ত ক্যান্ডিডেট যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না অথচ আমাদের দরকার আছে আইন প্রণয়নের ক্ষেত্রে। তোমরা জানো যে রাজ্যসভার মেম্বার হয়েছিল সচিন তেন্ডুলকর, অভিনেত্রী রেখা, তাহলে এরা কিন্তু রাজ্যসভার মেম্বার হয়েছিল বাই দা প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্টের মনোনীত। এরা কিন্তু ভোটের মাধ্যমে আসতে চায় না, তাহলে ওদের কিন্তু লোকসভা রাজ্যসভায় প্রয়োজন আছে। আর এই যে 238 এরা বিভিন্ন রাজ্য থেকে, এরা স্টেট থেকে আসে অথবা ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ স্টেট বা ইউনিয়ন টেরিটরি। এতে কতজন মেম্বার সেরকম নির্দিষ্ট করে কিছু বলা নেই। আচ্ছা, তাহলে যদি বলা হয় যে রাজ্যসভার টোটাল মেম্বার কত? 250, ম্যাক্সিমাম মেম্বার হচ্ছে 250 এবং নির্বাচিত 238 এবং মনোনীত হচ্ছে 12 জন। তাহলে এই হচ্ছে রাজ্যসভার কম্পোজিশন। আর লোকসভার ক্ষেত্রে একটা কথা বলে নিই, যে লোকসভা বলা হয়েছিল যে 2 জন রাষ্ট্রপতি মনোনীত। লোকসভায় কি করতে বলা হয়েছিল? তাহলে 2 জন রাষ্ট্রপতি মনোনীত করতে পারে। এই যে 2 জন মনোনয়ন ব্যাপারটা, এটা কিন্তু 2024 সালের পর আর থাকবে না। 2024 সালের পর এই অ্যাংলো ইন্ডিয়ানদের নমিনেশন আর থাকবে না। কি বলা হলো? 2020 সালে একটা অ্যামেন্ডমেন্ট পাস হলো। 2020 সালে একটা অ্যামেন্ডমেন্ট পাস হলো। সেই অ্যামেন্ডমেন্ট হচ্ছে যে 104তম অ্যামেন্ডমেন্টে, অর্থাৎ 2020 সালের 104তম অ্যামেন্ডমেন্টে বলা হলো যে ভারতের লোকসভাতে যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, এরা 2024 সালের পর আর রাষ্ট্রপতি মনোনীত করতে পারবে না। যাক, এটা এখন পরের ব্যবসা। এবার তোমাদের বলি যে পার্লামেন্ট কিভাবে কম্পোজিশন, পার্লামেন্ট কম্পোজিশনের ক্ষেত্রে কি বলবো, যে পার্লামেন্ট গঠিত হচ্ছে 3টে স্ট্রাকচার, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে প্রেসিডেন্ট। লোকসভার ক্ষেত্রে টোটাল মেম্বার হচ্ছে 550, রাজ্যসভার মেম্বার হচ্ছে 250। এবার আলোচনা করব কি, যে তৃতীয় নম্বর যে পিলারটা, তৃতীয় নম্বর পিলারটা কি? প্রেসিডেন্ট। থার্ড পিলারটার নাম কি? প্রেসিডেন্ট। তাহলে পার্লামেন্টের থার্ড পিলার হচ্ছে প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টকে আমরা কিন্তু ভোট দিই না, প্রেসিডেন্টকে নির্বাচন করা হয় একটা ইলেকট্রাল কলেজ, অর্থাৎ যেখানে এমএলএ এবং এমপি এরা মিলে প্রেসিডেন্টকে নির্বাচিত করে থাকে। তাহলে এই প্রেসিডেন্ট হচ্ছে আমাদের কিন্তু পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে পার্লামেন্ট, প্রেসিডেন্টকে বাদ দিয়ে কিন্তু আমরা পার্লামেন্টে আলোচনা করতে পারবো না। প্রেসিডেন্টকে বাদ দিয়ে সেই আলোচনা না করাই ভালো। এবার তাহলে তোমাদের বোঝা গেল যে কম্পোজিশন অফ পার্লামেন্ট। তাহলে পার্লামেন্টের গঠনের ক্ষেত্রে 3টে পিলার, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। লোকসভা কাদের নিয়ে গঠিত, রাজ্যসভা কাদের নিয়ে গঠিত, লোকসভায় কারা থাকে বা রাজ্যসভায় কারা থাকে, এই নিয়ে ভালো করে আলোচনা করালে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে পরবর্তীকালে ফোন করবে, বা ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা আমাকে ফোন করো যে এই বিষয়টা স্যার বুঝতে পারছেন, আমি পরে বুঝিয়ে জানাবো। তাহলে কম্পোজিশন বা স্ট্রাকচার বা অর্গানাইজেশন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট সম্বন্ধে তোমরা জানতে পারলে। তাহলে এবার হচ্ছে ফাংশন অফ পার্লামেন্ট। এরপরের যে বিষয় সেটা হচ্ছে ফাংশন অফ পার্লামেন্ট, যে পার্লামেন্ট কি কাজ করে, পার্লামেন্টের কাজ কি।
পার্লামেন্ট কি শুধু কোনো কাজ করে না, চুপচাপ বসে থাকে? তাহলে পার্লামেন্টের কি কাজ? পার্লামেন্টের 1 নম্বর প্রধান কাজ হচ্ছে লেজিসলেচার অ্যাক্টিভিটি। লেজিসলেচার পাওয়ার। ভারতীয় পার্লামেন্ট অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার প্রধান কাজ হচ্ছে লেজিসলেচার, অর্থাৎ আইন তৈরি করা। পাটকলে যেমন পাট তৈরি হয়, তাহলে আইনসভা থেকে কি তৈরি হয়? আইন তৈরি হয়। এই আইনসভা থেকে কি তৈরি হবে? আইন তৈরি হবে। তাহলে এই আইনসভা আইন তৈরির ক্ষেত্রে 3টে তালিকা আছে। আইন তৈরি করার ক্ষেত্রে আমরা 3টে তালিকা দেখতে পারি। একটা হচ্ছে সেন্টার তালিকা, সেন্টার লিস্ট, কনকারেন্ট লিস্ট, তাহলে ভারতীয় আইনসভার প্রধান এবং প্রথম কাজ কি? আইন তৈরি করা। তাহলে আইন তৈরি করার ক্ষেত্রে 3টে লিস্ট। আমরা যেমন সরস্বতী পুজোর ক্ষেত্রে লিস্ট করে নিই যে এটা ফলমূলের লিস্ট, এটা দশকর্মার লিস্ট, ঠিক তেমনি এই আইন তৈরি করার ক্ষেত্রেও কিন্তু একটা লিস্ট রয়েছে। কি লিস্ট? একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, কনকারেন্ট লিস্ট আর স্টেট লিস্ট। সেন্ট্রাল লিস্ট হচ্ছে কেন্দ্রীয় তালিকা, কনকারেন্ট হচ্ছে যুগ্ম তালিকা, আর স্টেট লিস্ট মানে হচ্ছে রাজ্য তালিকা। তাহলে সেন্ট্রাল লিস্ট অর্থাৎ কেন্দ্রীয় তালিকার অনেকগুলো আছে, একটা বিরাট বড় ফর্দ আছে। সেই ফর্দ বলতে গেলে তোমাদের আজকে টোটাল ভিডিও শেষ করতে পারবে না। এখানে টোটাল সংখ্যা হচ্ছে 100টার মতো আছে। তাহলে প্রধান প্রধান কয়েকটা বলে রাখি যে সেন্ট্রাল লিস্টে কি আছে। যেমন রেল বিষয় বা প্রতিরক্ষা বিষয়, প্রতিরক্ষা বিষয়ে আইন তৈরি করবে কি, সেটা কোন লিস্টে আছে? সেন্ট্রাল লিস্টে আছে। যুদ্ধ সংক্রান্ত ব্যাপার কোন লিস্টে আছে? সেন্ট্রাল লিস্টে আছে। সন্ধি সংক্রান্ত ব্যাপারটা কোন লিস্টে আছে? এই সেন্ট্রাল লিস্টে আছে। তাহলে কেন্দ্রীয় লিস্টের মধ্যে প্রতিরক্ষা, মুদ্রা ব্যবস্থা, রেল ব্যবস্থা, যুদ্ধ এবং সন্ধি, এই সমস্ত বিষয় নিয়ে এই সেন্ট্রাল লিস্ট আলোচনা করা আছে। এরপরে হচ্ছে যুগ্ম লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা কি নিয়ে আলোচনা করা আছে? যুগ্ম তালিকায় আছে শিক্ষা, আমরা যে নিয়ে আলোচনা করছি এই শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকা। আর কি বিবাহ সংক্রান্ত আর সামাজিক বীমা হচ্ছে এই সেন্ট্রাল লিস্টের মধ্যে আছে। আর স্টেট লিস্টের মধ্যে আছে কি? লোকাল সেলফ গভর্নমেন্ট, জনস্বাস্থ্য, স্থানীয় শাসন ব্যবস্থা, এই সমস্ত স্টেট লিস্টের মধ্যে আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সেন্ট্রাল লিস্টের 100টা লিস্ট আছে, এই লিস্টে যে কোনো বিষয়ে ভারতীয় পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে। সেন্ট্রাল লিস্টে যা আছে, রেল ব্যবস্থাই বলো, প্রতিরক্ষা ব্যবস্থা বলো, মুদ্রা ব্যবস্থা বলো বা যুদ্ধ সংক্রান্ত যে কোনো আইনকে তৈরি করতে পারবে ভারতীয় পার্লামেন্ট। এবার যুগ্ম মানে কথাটার মধ্যে লেখা আছে যুগ্ম মানে দুজন। তাহলে যুগ্ম বলতে কে কে? কেন্দ্র এবং রাজ্য, এই তালিকাতে দুজনেই আইন তৈরি করতে পারবে। অর্থাৎ শিক্ষা বিষয়ে কেন্দ্র আইন তৈরি করতে পারবে, রাজ্য আইন তৈরি করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্র আইন এবং রাজ্য আইন, রাজ্য আইনের সঙ্গে যদি কেন্দ্র আইন যুগ্ম তালিকায় একসঙ্গে দুজনেই যদি আইন প্রণয়ন করে, সেক্ষেত্রে কেন্দ্র আইনটাই বলবৎ থাকবে, রাজ্য আইন কিন্তু বাতিল হয়ে যাবে। তাহলে যুগ্ম তালিকার ক্ষেত্রে দুজনেই আইন তৈরি করতে পারবে, ঠিক কথা, কিন্তু প্রাধান্য দেওয়া হবে কিন্তু কেন্দ্রীয় আইন, যে কেন্দ্র আইন সেটাই কিন্তু টিকে থাকবে। আর স্টেট লিস্ট অর্থাৎ রাজ্য আইন তৈরি করতে পারে কোনটা? যেমন লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় শাসন ব্যবস্থা, পৌরসভা, পঞ্চায়েত, এই সমস্ত যে কোনো বিষয় নিয়ে, এই সমস্ত যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবে বা আইন তৈরি করতে পারবে কে? স্টেট লিস্টে অর্থাৎ রাজ্য আইনসভাগুলো। এবার রাজ্য আইনসভায় কি পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে না? হ্যাঁ পারবে। কখন পারবে? যে এখানে আর্টিকেলে বলা আছে 249 অর্থাৎ 249 নম্বর ধারায় বলা আছে যে রাজ্যসভায় কারা থাকে? রাজ্যের প্রতিনিধি। তাহলে রাজ্যসভার যারা মেম্বার থাকবে তাদের 1/3 যদি বলে যে হ্যাঁ রাজ্য তালিকাতে কেন্দ্র আইন তৈরি করবে, তাহলে আইন তৈরি করবে, অসুবিধা কিছু নেই। কারণ কি? রাজ্যসভায় কারা থাকবে? রাজ্যের প্রতিনিধি, তাহলে তারা ঠিক করতে হবে। আর কি হতে পারে? যে আর্টিকেল 250 250 নম্বর ধারায় বলা আছে যে পাশাপাশি দুটো রাজ্য, যেমন পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা বা বিহার, এই দুটো রাজ্যের আইনসভা যদি পাস করে যে আমাদের বিষয়ে কি আইন তৈরি করবে? ভারতীয় পার্লামেন্ট। তাহলে ভারতীয় পার্লামেন্ট সেই বিষয়ে আইন তৈরি করতে পারবে।
এবার আরেকটা বলা আছে যে 253 যদি ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট হয়, আর্টিকেল 253 বলা আছে যদি ইন্টারন্যাশনাল কোনো এগ্রিমেন্ট হয় সেই বিষয়ে ইমপ্লিমেন্ট করতে গেলে স্টেট লিস্টে কিন্তু আইন তৈরি করতে পারে কে? কেন্দ্র রাজ্য। তাহলে এবার একটু সাম আপ করে দিই। কি সাম আপ? যে পাওয়ার অ্যান্ড ফাংশন। তাহলে তোমাদের এবছরে বা 2025-এ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে ডিসকাস অফ পাওয়ার অ্যান্ড ফাংশন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে আলোচনা করো। সেই ক্ষমতা এবং কার্যাবলীর আলোচনার ক্ষেত্রে প্রথম বলবে কি লেজিসলেচার পাওয়ার, অর্থাৎ আইন সংক্রান্ত ক্ষমতা। আইন সংক্রান্ত ক্ষমতা কি? প্রথমেই বলবে যে ভারতীয় সংবিধান কি করে, ভারতীয় পার্লামেন্ট কি করছে, গোটা দেশের জন্য আইন তৈরি করে। গোটা দেশের জন্য আইন তৈরি করতে গেলে ওদের একটা লিস্ট আছে। কি লিস্ট আছে? তিনটে লিস্ট, 3 লিস্ট। একটা লিস্ট হচ্ছে সেন্ট্রাল লিস্ট, 2 নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট, 3 নম্বর হচ্ছে স্টেট লিস্ট। সেন্ট্রাল লিস্টে কি কি থাকে? প্রতিরক্ষা বিষয়, রেল সংক্রান্ত বিষয়, যুদ্ধ বা সন্ধি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা আছে। কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা কি নিয়ে আলোচনা করা আছে? শিক্ষা সংক্রান্ত বিষয়বস্তু আলোচনা করা আছে। স্টেট লিস্টে কি আছে? স্টেট লিস্টে আছে লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় শাসন ব্যবস্থা, এরকম আরো অনেক কিছু আছে। সেই সমস্ত বিষয় নিয়ে কি আইন তৈরি করতে পারে ভারতীয় পার্লামেন্ট। এরপরের যে কাজটা, সেই কাজটা তাহলে লেজিসলেশন পাওয়ারটা মোটামুটি বোঝা গেছে তোমাদের যে ভারতীয়, এটাই হচ্ছে মেন কাজ। ভারতীয় আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন তৈরি করা। এক কথায় যারা একদম কিছু জানে না তাদের উদ্দেশ্যে বলবো যে ভারতীয় আইনসভার কাজ হচ্ছে কি? আইন তৈরি করা। দ্বিতীয় কাজ হচ্ছে কি? এক্সিকিউটিভ পাওয়ার। দ্বিতীয় কাজ হচ্ছে কি? এক্সিকিউটিভ। তাহলে প্রথম পার্লামেন্টের ফার্স্ট ফাংশন হচ্ছে আইন প্রণয়ন করা, সেকেন্ড ফাংশন হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার অর্থাৎ প্রশাসনিক কাজ। প্রশাসনিক কাজ কি? তাহলে পার্লামেন্ট তো আইনসভা কাজ করে, তাহলে প্রশাসন আবার কি করবে? প্রশাসনিক কাজের ক্ষেত্রে বোঝা যায় যে ভারতীয় আমাদের যে প্রশাসক, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার বা ক্যাবিনেট অফ মিনিস্টার, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ক্যাবিনেট অফ মিনিস্টার, এরা কিন্তু প্রত্যেকেই ভারতীয় পার্লামেন্টের কাছে রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়বদ্ধ। এরা যা কাজ করবে তার জবাবদিহি করতে বাধ্য কার কাছে? ভারতীয় পার্লামেন্টের। আমি মন্ত্রী হয়েছি বলে যা ইচ্ছা তাই করবো, আমি প্রধানমন্ত্রী হয়েছি বলে যা করবো তা মেনে নেওয়া যাবে না, বা ক্যাবিনেট মিনিস্টার হয়েছি বলে আমি যা ইচ্ছা করতে পারবো মেনে নেবে। অর্থাৎ আমি যে কাজ করব সেই সমস্ত কাজের প্রশ্ন কে করবে? বিরোধী দলের সদস্যরা। তাহলে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষেত্রে বলা যাচ্ছে যে ভারতীয় পার্লামেন্ট আমাদের যে প্রশাসক তাদেরকে কি করে? কন্ট্রোল করার চেষ্টা করে যে তারা তাদের বিরুদ্ধে ভারতীয় পার্লামেন্টে অনাস্থা আনা যায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন কোশ্চেন করা যেতে পারে। তাহলে এটাই হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ছে যে আমাদের যে এক্সিকিউটিভ অর্থাৎ যে প্রশাসক রয়েছেন আমাদের, সেই প্রশাসককে নিয়ন্ত্রণ করবে কে? ভারতীয় পার্লামেন্ট। ভারতীয় পার্লামেন্টের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এক্সিকিউটিভ পাওয়ার। তাহলে 3 নম্বর পাওয়ারটা হচ্ছে অ্যামেন্ডিং পাওয়ার। অ্যামেন্ডিং পাওয়ার। অ্যামেন্ডিং পাওয়ার কি? সংবিধান সংশোধন। তাহলে আমাদের ভারতবর্ষের সংবিধান চালু হয়েছে কত সালে? 1950 সালে। তাহলে 1950 সালে 395 আর্টিকেল নিয়ে সংবিধান চালু হয়েছে। তাহলে সংবিধানে যে আর্টিকেলগুলো ছিল সেগুলো কি আজীবন কাল চলতে থাকবে, না সেগুলোকে কি পরিবর্তন করতে হবে? সেগুলোকে পরিবর্তন করার প্রয়োজন। সেই পরিবর্তনটাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট। অর্থাৎ কোনো আইনই দীর্ঘস্থায়ী হয় না, সেগুলো কি করা হয়? সংশোধন করা হয়, রিমডার্নাইজেশন অর্থাৎ মডার্নাইজেশন করতে হয়। কারণ কি সবকিছু বিষয় সবসময় এক জায়গায় চলে না। ঠিক তেমনি দেখো যে আমরা আগে আমাদের টিচারদের দেখতাম যে তারা তখন কি করতো? ধুতি পাঞ্জাবি পরে আসতো। ধুতি পাঞ্জাবি কেন পরে আসতো? যে ওরা বাড়ির কাছে থাকতো সেই জন্য ধুতি পাঞ্জাবি পরে আসতো। আর আমরা কি করছি? এখান থেকে দমদম যাচ্ছি কোথায় স্কুলে, ওখানে পড়তে। তাহলে সেখানে যদি ধুতি পাঞ্জাবি পরে পড়াতে যায় তাহলে ধুতি আর থাকবে না। তাহলে কি হচ্ছে? সেই সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করতে হবে। অর্থাৎ 1950 সালে যে সংবিধানটা চালু হয়েছে আর আজকে 2024 সালে সেই যে নিয়ম কানুনগুলো চলতে পারে না, সেগুলো কি করতে হবে? সংবিধান সংশোধন করতে হবে, অর্থাৎ সেই আইনগুলোকে সংশোধন করতে হবে। সেই সংশোধনকে বলা হচ্ছে কি? অ্যামেন্ডিং অর্থাৎ অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন। সেই সংবিধান সংশোধন কে করবে? সংবিধান সংশোধন করবে কে? ইন্ডিয়ান পার্লামেন্ট, ভারতীয় পার্লামেন্ট। ভারতের যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলোকে সংশোধন করবে কে? ভারতীয়
পার্লামেন্ট। তাহলে অ্যামেন্ডমেন্ট পাওয়ারটা হচ্ছে ভারতীয় পার্লামেন্টের একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ পাওয়ার বলতে পারা যায়। ফোর্থলি কি আছে? ইকোনমিক্যাল পাওয়ার, অর্থনৈতিক পাওয়ার। পার্লামেন্টের আবার অর্থনৈতিক পাওয়ার কি আছে? অর্থনৈতিক পাওয়ার মানে হচ্ছে যে এই পার্লামেন্টের অর্থমন্ত্রী কি করে, সারা বছরের আয় ব্যয় অর্থাৎ বাজেট পেশ করে। বাজেট বলতে কি বোঝায়, যে সারা বছর কোন খাতে আমাদের আয় আছে এবং কোন খাতে ব্যয় আছে, এটা কোথায় পেশ করা হয়? পার্লামেন্টে। এবং পার্লামেন্টের পাস না হওয়া পর্যন্ত কোনো নতুন করে ট্যাক্স চালু করা যাবে না, বা কোনো টাকা, সরকারি টাকা খরচা করা যাবে না। তাহলে সরকার ইচ্ছা করলেই টাকাটা খরচা করতে পারে, কিন্তু খরচা করতে পারবে না, কারণ পার্লামেন্টে সেটা অনুমোদন প্রয়োজন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অর্থনৈতিক পাওয়ার পার্লামেন্টের একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা। তাহলে সরকার ইচ্ছা করলেই যে কোনো টাকা যে কোনো খাতে খরচা করতে পারবে না। তাহলে যে কোনো টাকা বা যে কোনো অর্থ খরচা করতে গেলে কার অনুমোদন প্রয়োজন? ভারতীয় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। নতুন করে ট্যাক্স স্থাপন করতে গেলে কার প্রয়োজন? ভারতীয় পার্লামেন্টে। ট্যাক্স পরিবর্তন করতে গেলে অর্থাৎ ট্যাক্সটা বাড়াতে বা কমাতে গেলেও পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। ফোর্থলি কি বলবো? ফিফথলি জুডিশিয়াল। জুডিশিয়াল পাওয়ার। ভারতীয় পার্লামেন্টের আবার বিচার ক্ষমতার কি আছে? তোমাদের প্রশ্ন আসতে পারে যে বিচার ব্যবস্থা তো আছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, ভারতীয় পার্লামেন্ট আবার কি বিচার করবে? ভারতীয় পার্লামেন্ট বিচার করবে যে ভারতের যে রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাকে অপসারণ ক্ষমতা আছে কার? ইন্ডিয়ান পার্লামেন্টে। কিভাবে? ইমপিচমেন্ট। তোমরা নাম শুনতে, ইমপিচমেন্ট। অর্থাৎ ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষ আছে, লোকসভা এবং রাজ্যসভা। সেখানে যদি কোনো একটা কক্ষে প্রস্তাব আনা হয় যে ভারতীয় প্রেসিডেন্ট হচ্ছে সংবিধান মেনে চলছে না বা কাজ করার অক্ষমতা রয়েছে, তখন লোকসভায় পাস হয়ে যাওয়ার পর সেটা যদি রাজ্যসভায় পাস হয়ে যায়, তাহলে সেই ইমপিচমেন্ট পদ্ধতিতে ভারতবর্ষের যে হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রপতি, তাকে অপসারণ করা যাবে, উপরাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে। আর কাকে করা যেতে পারে? যে প্রধান বিচারপতি, তাকেও কিন্তু অপসারণ করা যেতে পারে। তাহলে জুডিশিয়াল পাওয়ার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পাওয়ার। তাহলে এবার তোমাদের যদি বলা হয় যে ডিসকাস অফ ইন্ডিয়ান পার্লামেন্টের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা, তাহলে প্রথমেই তোমরা কি বলবে? আইন সংক্রান্ত ক্ষমতা, দ্বিতীয় হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা, তৃতীয় হচ্ছে অ্যামেন্ডিং অর্থাৎ সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা এবং জুডিশিয়াল ক্ষমতা অর্থাৎ এছাড়া আরো ক্ষমতা আছে। এখানে এই প্রধান প্রধান বিষয়গুলো আলোচনা আছে। তোমাদের একটু বিষয় আলোচনা করি যে আইন সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে একটা আলোচনার বিষয় আছে যে কিভাবে আইন পাস করা হয়, কিভাবে আইন পাস করানো হয়। তাহলে কিভাবে আইন পাস করা হয় তোমরা জানো যে আইনটাকে প্রথমে বিলের আকারে আনা হয়। আইনটা কি হয়? বিলের আকারে আনা হয়। কোথায় আনা হবে? যে লোকসভায় আমরা জানি দুটো কক্ষ, ইন্ডিয়ান পার্লামেন্টের কটা কক্ষ? দুটো কক্ষ। তাহলে প্রথম বিলের আকারে কোনো একটা কক্ষে, যে কোনো একটা কক্ষে এই প্রস্তাবটা আনা যেতে পারে। এবার এই প্রস্তাবটা আনার পর এখানে লোকসভার যে 550 জন মেম্বার অর্থাৎ নির্বাচিত যারা মেম্বার, তারা কি করতে পারে? ভোট দিতে পারে। তাহলে ভোটের ক্ষেত্রে এখানে লোকসভায় বিলটা পাস হয়ে গেল, লোকসভায় এই বিলটা পাস হয়ে কোথায় যাবে? রাজ্যসভায়। রাজ্যসভায় যে 250 মেম্বার আছে, 250 মধ্যে 238 অর্থাৎ নির্বাচিত যারা সদস্য, তারা কি করতে পারে? ভোট দিতে পারে। দিয়ে এই বিলটাকে কি করলো? পাস করে দিল। তাহলে কি আইন তৈরি হয়ে গেল? তাহলে এই আইনটা তৈরি হলো না। এটা কোথায় যাবে? তখন এই আইনটা চলে যাবে কার কাছে? প্রেসিডেন্টের কাছে। তাহলে কোনো আইন তৈরি করার ক্ষেত্রে প্রথম কি আকারে নিয়ে আসা হয়? যে বিল, অর্থাৎ সেখানে আলোচনা করা হলো এই বিলটার মেরিটস এবং ডিমেরিটস, যে বিলটার ভালো মন্দ কি আছে এবং ভালো মন্দ বিচার করে লোকসভার সদস্যরা কি করলো? হাত তুলে দিল যে এটা বিলটা ওকে, এটা পাস হয়ে চলে গেল কোথায়? রাজ্যসভা। রাজ্যসভায় পাস হয়ে চলে যাবে কার কাছে? প্রেসিডেন্টের কাছে। এবার প্রেসিডেন্ট যদি সেটাকে কি করতে পারে, যদি সিগনেচার করে, তবেই সেটা কিসে পরিণত হবে? লয়ে পরিণত হবে। তার আগে কিন্তু নয়। এবার এই বিলের ক্ষেত্রে একটা বিষয় জানা উচিত যে যে কোনো বিল
যে কোনো কক্ষে উত্থাপন করা যায় না, যে কোনো বিল যে কোনো কক্ষে উত্থাপন করা যায় না। অর্থনৈতিক বিল বা অর্থ সংক্রান্ত বিল, ট্যাক্স পরিবর্তন করা বা নতুন করে ট্যাক্স ধার্য করা, এই সমস্ত বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায়, রাজ্যসভায় কিন্তু উত্থাপন করা যায় না। আর এছাড়া সাধারণ যে কোনো বিলের ক্ষেত্রে কিন্তু সেটা কোথায় উত্থাপন করা যেতে পারে, যে কোনো কক্ষে উত্থাপন করতে, যে কোনো একটা কক্ষে উত্থাপন হলো এবং পরবর্তী কক্ষে গেল এবং সেটা কি করবে, প্রেসিডেন্ট সিগনেচার করবে, তাহলে সেই বিলটা কিসে পরিণত হয়ে যাবে, আইনে পরিণত হবে, অথবা সেটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এবং সেক্ষেত্রে নিয়ম আছে যে রাজ্য প্রেসিডেন্ট ওটাকে হ্যাঁও দিতে পারে, না দিতে পারে, সেখানে প্রেসিডেন্টের ভিটো ক্ষমতা আছে এবং বিলটাকে 14 দিন, আবার অনেক সময় 14 দিনের বেশি আটকাতে পারে না, এই সমস্ত নিয়ম আছে। তাহলে তোমাদের যদি প্রশ্ন পড়ে যে ডিসকাস অফ পাওয়ার অ্যান্ড ফাংশন ইন্ডিয়ান পার্লামেন্ট, তাহলে তোমরা প্রথমেই বলবে যে লেজিসলেটিভ ফাংশন, এক্সিকিউটিভ ফাংশন, জুডিশিয়াল ফাংশন, অ্যামেন্ডিং ফাংশন এবং ইকোনমিক্যাল ফাংশন। তাহলে এত কিছু ফাংশন দেখে আমরা কি বলতে পারি যে ভারতীয় পার্লামেন্ট হচ্ছে একদম চরম, মানে সার্বভৌম, ভারতবর্ষে এত কিছু কাজ করছে। আমরা যদি ভারতীয় পার্লামেন্টকে ইউকে পার্লামেন্টের সাথে তুলনা করি, তাহলে সেখানে দেখব যে ইউকে মানে হচ্ছে ব্রিটেনের যে ইউনাইটেড কিংডম, ব্রিটেনের পার্লামেন্ট কিন্তু হচ্ছে সভারেন, সার্বভৌম। কারণ ব্রিটেনের পার্লামেন্ট যদি কোনো আইন তৈরি করে, সেই আইনকে বাতিল করার ক্ষমতা বিচার ব্যবস্থার নেই, সেই আইনকে সেই জন্য অনেক মানে রাষ্ট্রবিদরা বলেছেন যে ইউকের পার্লামেন্ট হচ্ছে নারীকে পুরুষ এবং পুরুষকে নারী ছাড়া আর সমস্ত কিছু করতে পারে। তাহলে আমাদের পার্লামেন্ট কিন্তু সেই অর্থে সভারেন নয়, ব্রিটেনের পার্লামেন্ট হচ্ছে একটা সভারেন পার্লামেন্ট। এবার আরো অন্যদিকে দেখবো যে ইউএস এর যে পার্লামেন্ট আছে, ইউএস এর পার্লামেন্ট হচ্ছে ভারতীয় পার্লামেন্টের তুলনায় একটু দুর্বল। ইউএস এর পার্লামেন্ট হচ্ছে আমাদের যে বিচার ব্যবস্থা আছে, যে ভারতীয় পার্লামেন্ট যদি কোনো আইন তৈরি করে, সেই আইনটা সংবিধান সম্মত কিনা সেটা দেখভাল করবে কে, জুডিশিয়াল অর্থাৎ সুপ্রিম কোর্ট। যদি সংবিধান সম্মত না হয় তাহলে কি করবে, সেই আইনটাকে বাতিল করে দেবে। কিন্তু ইউএসএ ক্ষেত্রে কি আছে, একটা সংবিধান সম্মত কিনা সেটাও বাতিল করবে এবং সেটা ন্যায়সঙ্গত কিনা সেই আইনটাকে বাতিল করার ক্ষমতা কার আছে, ইউএসএ পার্লামেন্টের আছে। তাহলে এবার শেষে কনক্লুশনে আমরা কি বলতে পারবো, যে ভারতীয় পার্লামেন্ট, তাহলে একটা উপসংহার দিতে হবে যে ভারতীয় পার্লামেন্ট ব্রিটেন পার্লামেন্টের মতো সভারেন্ট নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের মতো দুর্বলও নয়, এবং আমাদের পার্লামেন্ট এই দুটো ইউকে এবং ইউএসএ পার্লামেন্টের একটা মধ্যবিত্ত পর্যায়ের মধ্যে আছে। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে ইন্ডিয়ান পার্লামেন্টের হোয়াট ইজ পার্লামেন্ট, কম্পোজিশন অফ পার্লামেন্ট, অর্গানাইজেশন অফ পার্লামেন্ট, পাওয়ার অ্যান্ড ফাংশন অফ পার্লামেন্ট। তাহলে পাওয়ার অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে তোমরা ওইগুলো পরপর আলোচনা করবে এবং শেষে কিন্তু ওই কনক্লুশন দেবে। তাহলে তোমাদের ওই যে 8 নম্বর আছে, 8 নম্বরের মধ্যে 8 নম্বর দিতে পারে এবং নাম্বারটা বেশি ওটার ক্ষেত্রে একটু উপসংহার দিয়ে দিলে কিন্তু স্যাররা একটু নাম্বার দেবে। তাহলে তোমরা এটা মোটামুটি বুঝতে পেরেছো যে ভারতীয় পার্লামেন্ট কাকে বলে, পার্লামেন্টের গঠন কি, পার্লামেন্টের পাওয়ার অ্যান্ড ফাংশন। তাহলে আজকে আমি এইখানেই শেষ করছি। এর পরবর্তী এপিসোডে আরো অনেক কিছু নিয়ে আসবো এবং এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং এই চ্যানেল যাতে আরো দীর্ঘায়ু হয় তোমরা এর চেষ্টা করবে। থ্যাংক ইউ।